আমি আসলে একটু দেখতে যাচ্ছি যে আপনারা যারা যারা জয়েন হয়েছেন একটু কমেন্টে বাকি সবাইকে একটু মেনশন করে দিন, এতে করে অনেকের উপকার হবে। যারা একেবারে নিউ ফার্স্ট ইয়ার এনাদের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। আসলে শ্রাবন্তী চৌধুরী বলছিলেন যে স্ট্রেস আনস্ট্রেস নিয়ে ক্লাস, আসলে স্ক্যানেশনের উপর এতটা জোর দেওয়ার দরকার নেই, কারণ বিগত বছরগুলোতে এটা নিয়ে তেমন প্রশ্ন আসেনি। যদি আসে এতটা প্রয়োজন হবে না, যেহেতু সামনে আপনাদের পরীক্ষা, এটার উপরে জোর না দিয়ে এখন অন্য বিষয়ের উপর জোর দেন। ওকে, আমরা শুরু করি। ইউলিসিস হচ্ছে আমরা লিখেছি হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসনের একটি লেখা, আলফ্রেড টেনিসনের। তো আলফ্রেড টেনিসনের বিষয়ে যেটা আমরা বলতে পারি, তিনি হচ্ছে 1809 সালের 6 আগস্ট লিঙ্কন শায়ারে জন্মগ্রহণ করেন। আর ওনার লেখা ওনার সব থেকে কাছের মানুষদের মধ্যে হচ্ছে আসলে সুনামধন্য ব্যক্তিদের সাথে কিছু তার বন্ধু আছে। তারা হচ্ছে জে এম কম্বেল, তারপর হচ্ছে ট্রান্ক মাংটন, তারপর হচ্ছে আপনার আর্থার হালেম। তো মূলত এই আর্থার হালেমের মৃত্যুর পর থেকেই এই কবিতাটা ওনার মাথায় আসে বা লেখাটা শুরু হয়। তো 1829 সালে আসলে আর্থার হালেম মারা যায়। সরি, 1829 না, 1829 সালে হচ্ছে আপনার আলফ্রেড টেনিসন দ্য চ্যান্সেলর পুরস্কার পায়। এটা হচ্ছে তার টিম্বাকটো এই পয়েমটা লেখার কারণে। আর এই ভিক্টোরিয়ান কবি ইনি আলফ্রেড টেনিসন, ইনি মূলত ভিক্টোরিয়ান এজের কবি। তো ইনি প্রায় 83 বছর বয়স পর্যন্ত আসলে সাহিত্য জগতে কাটানোর পরে 1892 সালের 6 অক্টোবর মৃত্যুবরণ করে। আমরা যদি কবিতাটার মধ্যে যাই, তার আগে হচ্ছে আরেকটা বিষয় জানা যায় যে তার যে এই কবিতাটা হচ্ছে ইউলিসিস অর্থাৎ ট্রয়ের যুদ্ধের সাথে সম্পর্কিত কিছুটা। তো আমরা যদি কবিতাটার মধ্যে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে আছে ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, অর্থাৎ সামান্য রয়েছে ফায়দা একজন অলস রাজা হবার মাঝে। কিছু সুযোগ আছে বা কিছু লাভ আছে একজন অলস রাজা হওয়ার কারণে। যেমন বাই দিস স্টিল হার্থ অ্যামাং দিস ব্যারেন ক্রাক্স, হচ্ছে যে এই যে আগুন পার বা যাই বলেন না কেন, এখানে হেয়ার তথ্যটাই এরকম যে হেয়ার তথ্য হচ্ছে চুলা বা আগুনের কুণ্ডলী। আর এখানে অর্থ হচ্ছে যে বাড়িতে কাটানো জীবনের কথা বলা হচ্ছে। তো এই যে বাড়িতে মানে বাড়িতে বসে তার জীবনটা না কাটিয়ে, এটা ইউলিসিস বলতেছে যে আমি বাড়িতে আমার জীবনটা বসে না কাটিয়ে ম্যাস্ট উইথ অ্যান এক্সড ওয়াইফ আই মিটি অ্যান্ড ডলি। তো এখানে হচ্ছে আপনার ম্যাস্ট মানে বিবাহিত জীবন, আর মিটি অর্থাৎ বিতরণ করা, ডোল অর্থাৎ সমানভাবে বিচার করা। তো পুরো লাইনটা এরকম যে বৃদ্ধা স্ত্রীর সাথে বিবাহিত জীবন পার করার পর আমি আসলে যেমন আই মিটি অ্যান্ড ডলি, আমি কি করব বা কি সেখানে কিভাবে সময় কাটাবো এটা নিয়ে সে চিন্তা করতেছিল। তো আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস, অর্থাৎ অনৈতিক আইন বর্বর প্রজাদের মাঝে, অর্থাৎ তার যে রাজ্যের প্রজা আছে তাদের প্রজাদের কথা বলা হচ্ছে যে তারা যেমন কোনো আইন মানে না, এমন অনৈতিক আইনের মাঝে তাদের এই প্রজাদের মাঝে সে থেকে কি করবে। দ্যাট হল্ট অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট, অর্থাৎ করে করে টাকার পাহাড় এবং ঘুমানো এবং খাওয়া দাওয়া এসব ছাড়া, অ্যান্ড নো নট মি, এগুলো আসলে ইউলিসিস বলতেছে যে এগুলো আমার জন্য উপযুক্ত নয়। দেন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল আই উইল ড্রিম, আমি আসলে থামবো না, আমি আমার ভ্রমণ করতেই থাকবো এবং এই ভ্রমণের যে পিপাসা অর্থাৎ পান করব, আমি পান করতেই থাকবো। লাইফ টু দ্য লেস, জীবনের আসলে সর্বশেষ সুধাটুকু মানে সর্বশেষ যে সময়টুকু আছে এটা সহ হচ্ছে সে পার করে দেবে। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, অল টাইমস আই হ্যাভ এনজয়েড, অর্থাৎ সকল সময় আমি উপভোগ করেছি।
গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি, অর্থাৎ এখানে বলতেছে যে গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি, ব্যাপকভাবে আমি এই সাফার্ড মানে ভোগা, মানে ব্যাপকভাবে আমি ভুগেছি, বোথ উইথ দোজ, অর্থাৎ তাদের সাথেও, দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর, যারা আসলে ভালোবাসতো আমায় বিভিন্ন কুলে কুলে, যেহেতু শোর অর্থাৎ নদীর তীর বা এরকম বোঝাচ্ছে, অ্যান্ড হোয়েন এবং যখন, থ্রো সাকিডিং ড্রিফটস অ্যান্ড রেনি হাইডেস, অর্থাৎ হচ্ছে ঝড় বৃষ্টি, তারা উঠতো আকাশে, দেন ভেস্ট দ্য ডিম সি, অর্থাৎ অন্ধকারময় সেই সাগরের মাঝে, আই এম বিকাম আ নেম, আমি অনেকবার হয়েছি বিখ্যাত, এখানে নেম অর্থ হচ্ছে বিখ্যাত হওয়া, সেই সাগরের মাঝে অর্থাৎ যুদ্ধ করতে করতে সে অনেকবার তার বিখ্যাত হয়েছেন। তো এইভাবে কবিতাটার মিনিংটা বুঝতে গেলে আসলে একটু কষ্ট হবে, তার আগে যদি আমি সম্পূর্ণ গল্পটা বলে দেওয়ার চেষ্টা করি, এতে আসলে আপনাদের অনেক উপকার হবে, তাহলে কবিতাটা বুঝতেও সুবিধা হবে। আমি সেটাই করি। আসলে এই ভিক্টোরিয়ান যুগের যে কবি, ইনি হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, ফলে এই ভিক্টোরিয়ান যুগের যে বৈশিষ্ট্যগুলো এটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। তো ভিক্টোরিয়ান যুগে যখন প্রথম শিল্প বিপ্লব বিস্তার লাভ করতে থাকে, এ সময় আবিষ্কৃত হয় কিন্তু বাষ্প ইঞ্জিন, রেলগাড়ি, লঞ্চ, স্টিমার ইত্যাদি এরকম আরও অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হতে থাকে। তো তৎকালীন লোকজন অনেকটা পুঁজিবাদী হতে শুরু করে, ফলে তারা আসলে বাণিজ্য করতে থাকে দেশ থেকে দেশান্তরে। তাছাড়া এ সময়ের লোকজন খুবই অ্যাডভেঞ্চারাস প্রকৃতির ছিল, তারা ঘরে বসে অলস সময় কাটানো কিছুতেই পছন্দ করতো না। এই থিমকে কেন্দ্র করে টেনিসন হোমারের যে ওডিসি আছে, কাব্যের যে কাব্যের নায়ক হচ্ছে ওডিয়াস বা ইউলিসিসকে নিয়ে লেখা। তো এই ইউলিসিস কবিতা, এই কবিতায় আসলে আমরা দেখতে পাবো যে ট্রয়ের যুদ্ধ শেষে ইউলিসিস বাড়ি ফিরছে, এই বাড়ি ফেরার পথে এই কবিতাটার যে কথাগুলো আছে সেগুলো বলছিল। এখন আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ, কারণ যুদ্ধ শেষ করে অনেকটা ক্লান্ত শরীর নিয়ে, অনেকটা অসুস্থ ভাব নিয়ে আসতেছিল। এরপর তিনি তার প্রধান সাথীদের, অর্থাৎ তার যে জাহাজ ছিল, নৌকা ছিল, সেখানে তার যে সাথীরা ছিল, তিনি তার প্রধান সাথীদের ওকে সরি তিনি আসলে তার যে জাহাজের মধ্যে সাথীরা ছিল, এদের মধ্যে থেকে তার যে প্রধান সাথীগুলো ছিল, এদেরকে বলতেছিল, ওকে আমি একটু কমেন্ট দেখে নিই। আসলে আপনাদের বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় একটু জানাবেন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। আসলে কবিতাটা একটু যেহেতু বড়, এজন্য হচ্ছে অবশ্যই আমাদের পুরো গল্পটা আগে জেনে নিতে হবে। তো গল্পটা না জেনে আসলে কোনোভাবেই লাইন বাই লাইন মিনিং বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা এরপর দেখি গল্পটা কি বলছিল। আমি আটকেছিলাম যে তিনি তার প্রধান সাথীদের ডেকে বলছিলেন যে একজন অলস রাজা হিসেবে রাজ্য শাসন করার থেকে ও এর সাথে যে বৃদ্ধা স্ত্রী আছে তার, যেহেতু তিনি বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধা স্ত্রীর সাথে সময় কাটানো আর খেয়ে দিয়ে নিজের শরীর মোটা তাজা মানে মোটা করার থেকে এর মাঝে আসলে কোনো বীরত্ব নেই। তাই তিনি আসলে ভ্রমণ করতে চায় জ্ঞানের নতুন জগতে, আসলে যে জগৎ কেউ কখনো দেখেনি। এখানে ইউলিসিস বৃদ্ধ আর অন্য যে বৃদ্ধ নাবিকদের মনে করিয়ে দেন কিভাবে তারা বীরত্বের সাথে এখন পর্যন্ত কত না যুদ্ধ করেছে, তাদের সবার মাঝে একই রকম সাহসিকতা ও শক্তি ছিল, তারা কত না যুদ্ধ জয় করেছে। যেমন ট্রয়ের যুদ্ধে তারা মানুষ ও দেবদেবীদের সাথে একত্রে যুদ্ধ করেছে, যেখানে তিনি গিয়েছেন সেখানে তিনি পেয়েছেন সম্মান, অর্থাৎ যেখানেই গেছে সেখানেই তিনি সম্মান পেয়েছে। তিনি বহু রাজ্য দেশ ভ্রমণ করেছে, অর্থাৎ এখন তিনি ঘরে বসে থাকে কি করবে, এজন্য বলতেছে যে আমি ঘরে বসে থাকতে চাই না। আর তিনি মনে করেন, ইউলিসিস মনে করেন যে এইভাবে শ্বাস নিয়ে বেঁচে থাকা মানে বেঁচে থাকা আসলে নয়। আর আমাদের বর্তমান যুগে অর্থাৎ মানুষ চায় যে সবসময় ঘরেই থাকবো, ঘরেই শুয়ে থাকি, রেস্ট অনেক কিছু। তো ইউলিসিস মনে করতো এভাবে রুমের মধ্যে বেঁচে থেকে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। তো বেঁচে থাকার মানে হলো বেঁচে থাকার একমাত্র উপায় বা একমাত্র অর্থ হচ্ছে যে নতুন কিছু জানা, দেখা এবং জয় করা।
তো ইউলিসিস এরপরে বলে যে তার যে রাজ্যভার ছিল, এই রাজ্যভার তিনি তার পুত্রের নাম হচ্ছে টেলেমেকাস। তো তার পুত্র টেলেমেকাসকে দিয়ে যাবেন। আর টেলেমেকাস আসলে খুবই বিচক্ষণ, সাথে ধর্মপরায়ণ এবং তার মায়ের প্রতি খুব শ্রদ্ধাশীল। এজন্য বলতেছে ইউলিসিসই পারবে সুন্দর করে রাজ্য পরিচালনা করতে, সেই পারবে এই বর্বর প্রজাদের সভ্য করতে। তাই তিনি তার হাতে সকল দায়িত্ব তুলে দিয়ে অর্থাৎ গহীন সমুদ্রের বুকে সে ভ্রমণে বের হইতে চায়। তো এজন্য তিনি এরপর সবাইকে বন্দরের দিকে, অর্থাৎ সমুদ্রের যে বন্দর আছে বন্দরের দিকে যাওয়ার নির্দেশ করে বলেন যে এখনও তাদের এমন সাহসিকতা আছে যে নতুন কোনো যুদ্ধ আসলেও তারা সে যুদ্ধ করতে পারবে। তাই তাদের এখন চুপচাপ বাসায় না গিয়ে ভ্রমণে বের হওয়া উচিত। ইউলিসিস আরও মনে করিয়ে দেয় যে তারা কত সুন্দরভাবে বা কতই না বীরত্বপূর্ণভাবে ভ্রমণ করেছে এখন পর্যন্ত, কতই না তারা উষ্ণ অভিনন্দন পেয়েছে অন্যদের কাছ থেকে। তাই তিনি সবাইকে, তার জাহাজের যে নাবিকগুলো আছে, তার সহযোগীরা ছিল, काम हम काय करले रोटर टॉप करून तुझे मी कॉलेजला
আসলে আমি দুঃখিত যে নেট চলে গেছিল মাঝখানে। আমি জানি না, এখন একটু কষ্ট করে আবার জানান যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, আমার আসলে নেট চলে যাওয়ার কারণে এমনটা হয়েছে। ঠিক আছে, আমি গল্পটা আবার প্রায় মাঝখান থেকে শুরু করি বা প্রথম থেকে বলার চেষ্টা করি, যেহেতু গল্পটা কথায় আমি শেষ করছি জানি না, বা কথায় আটকে গেছিল, আমি খেয়াল করিনি যে আমার নেট কখন চলে গেল। আসলে এখানে এই কবিতার স্পিকার হচ্ছে ইউলিসিস। তো এই ইউলিসিস যখন ট্রয়ের যুদ্ধ শেষ করে বাসায় ফিরতেছিল, তখন এই কবিতাটা বলা শুরু করছিল যে সে এখন বাসায় যা কি করবে। বাসায় গেলে তার একটাই কথা, যে সে তার বৃদ্ধ স্ত্রী এবং তার এই অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া রাজাদের প্রজাদের সাথে থেকে সে আর কিছু করতে পারবে না। তো তিনি ইউলিসিস চিন্তা করতেছিল যে আমি তো এখন পর্যন্ত অনেক যুদ্ধ করছি, আমি এখনো নতুনভাবে আরো অনেক ভ্রমণে বের হইতে পারবো, আরো অনেক যুদ্ধের সম্মুখীন হইতে পারবো। এর জন্য আসলে অনেক সম্মান পেয়েছি, যে আমি যেখানেই গেছি সেখানে অভ্যর্থনা পেয়েছিলাম। তো এভাবে বেঁচে থাকার জন্য আসলে নতুন কিছু জানা, দেখা এবং জয় করা ছাড়া এর কোনো বিকল্প ইউলিসিস ভাবতে পারতেছে না। তো এরপর তিনি ইউলিসিস চিন্তা করে যে তার পুত্র টেলেমেকাসকে আসলে রাজ্যের ভার দিবেন। আর টেলেমেকাস হচ্ছে বিচক্ষণ ছিল, ধর্মপরায়ণ ছিল, সাথে হচ্ছে তার মায়ের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য ইউলিসিস ভাবতেছে যে সেই পারবে তার রাজ্য পরিচালনা করতে, এবং সেই পারবে তার রাজ্যের যে বর্বর মানে অনৈতিক প্রজাগুলো ছিল তাদেরকে সভ্য করতে। তাই তিনি তার হাতে, অর্থাৎ তার পুত্র টেলেমেকাসের হাতে সকল দায়িত্ব তুলে দিয়ে পাড়ি জমাতে চান গহীন সমুদ্রের বুকে নতুন কোনো অ্যাডভেঞ্চারাস অর্থাৎ ভ্রমণ করতে। এরপর তার নাবিকদের বা তার সাথীদের সবাইকে বন্দরের দিকে নির্দেশ করে যাওয়ার জন্য, যে তাদের সাহসিকতা এখনো আগের মতোই আছে, তাদের এখনো আবার ভ্রমণে বের হওয়া উচিত। এবং তিনি সবাইকে স্মরণ করে যায় যে তারা কত বীরত্বের সাথে না অনেক যুদ্ধ করেছে, তারা কত এই বীরত্বের জন্য কতই না উষ্ণ অভিনন্দন পাইছে সবার কাছ থেকে। তো তাই তিনি এই কথাগুলো বলে সবাইকে সবার মন থেকে সকল সংশয় দূর করতে বলেন। অর্থাৎ তিনি বলেন যে জীবনের শেষ হতে তেমন সময় তাদের হাতে বাকি নেই। তিনি মনে করেন হয়তো আর 3 বছরের পরেই মারা যেতে পারেন তিনি। অর্থাৎ ইউলিসিস বলতেছে আমি আর মাত্র 3 বছর পরেই মারা যেতে পারি। তো তাই যেহেতু মৃত্যু জীবনের ইতি টেনে সকল কিছুর পথ বন্ধ করে দিতে পারে, তাই মৃত্যুর পূর্বে এরকম মহৎ ও বীরত্বপূর্ণ কিছু একটা করে যাওয়া উচিত। তা না হলে তাদের যে দেবতারা আছে তারা অভিমান করবে। তিনি বলেন যে অর্থাৎ তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তো এই জন্য বলতেছিল যে সমুদ্রের ধারের পাশে যে বাড়িগুলো ছিল সেগুলো থেকে লণ্ঠনের আলো, বাতির আলো দেখা যাচ্ছিল। তো তখন নতুন রাজ্যের যে দিগন্ত যেন দেখা যাচ্ছে, তাই তাদের তাড়াতাড়ি করা উচিত। একসাথে বসে দাঁড় টানা উচিত সবার, যাতে জাহাজ শব্দ করতে করতে পানিকে সরিয়ে চলতে থাকে। তিনি সূর্য অস্ত যাওয়ার সীমানা অতিক্রম করে চলে যেতে চান। তিনি বলেন যে যদি সাগরের পাহাড়সম ঢেউয়ে তাদের এই সলিলভাবে সমাধি হয়, অর্থাৎ তাদের এই সাগরের ঢেউয়ে মৃত্যু হয়, তবে তারা হয়তো স্বর্গে চলে যাবে। আর তাদের সাথে দেখা হবে সেই বিখ্যাত বীর অ্যাকিলিসের সাথে, যে অ্যাকিলিস ট্রয়ের যুদ্ধে মারা গিয়েছিল। সুতরাং এখনই তাদের যাত্রা শুরু করা উচিত, কারণ যদিও সময় ও ভাগ্য তাদের শারীরিক শক্তি কমিয়েছে, কিন্তু তাদের রয়েছে প্রচণ্ড মনোবল নতুন করে যুদ্ধ করার, নতুন কোনো জ্ঞান অনুসন্ধানের, নতুন করে কিছু খুঁজে নেওয়ার, কখনোই মাথা নোয়াবার জন্য নয়। এটা হচ্ছে কবিতাটার মিনিং। আমার
আমার পরবর্তীতে কথা আবার ঠিকঠাক আছে কিনা জানাবেন, আর কোথাও এই গল্পটা আপনাদের বুঝতে কথা সমস্যা হয়েছে কিনা সেটাও বলবেন। আমি যদি বুঝতে সমস্যা না হয় তাহলে আমি নেক্সট যে কবিতার লাইন বাই লাইন বলে দেওয়ার চেষ্টা করবো এখন। ওকে, অনেকে বলছিলেন জি ঠিক আছে শোনা যাচ্ছে। আমি তাহলে কবিতার মধ্যে চলে যাই, তখন আটকে গেছিলাম। তো আমরা এই ইউলিসিসের প্রতিটি লাইন বাই লাইন পড়ার বা বোঝার চেষ্টা করব। ইট লিটল প্রফিটস, আমাদের ছোট্টভাবে লাভ বা উপকার হতে পারে, এমন যে কি সেটা সামান্যভাবে ফায়দা হতে পারে, লাভ হতে পারে। দ্যাট অ্যান আইডল কিং, একজন অলস রাজা হওয়ার কারণে। বাই দিস স্টিল হেরাত অ্যামাং দিস ব্যারন ক্রাক্স, অর্থাৎ এই আগুন পারে বা তাদের যে এখানে অর্থ হচ্ছে হেরাত হচ্ছে আগুন কুণ্ডলী বা চুলা, তো এখানে হেরাত হচ্ছে বাড়িতে কাটানো জীবন। তো তাদের যে বলতেছে যে বাড়িতে এভাবে বসে থেকে, ভূমিতে বসে থেকে কি হবে, ম্যাস্ট উইথ অ্যান এক্সড ওয়াইফ, বৃদ্ধা স্ত্রীর সাথে বিবাহিত জীবন পার করায়। আই মিট অ্যান্ড ডলি, আমি করি তৈরি আর প্রয়োগ করি, অর্থাৎ এখানে বৃদ্ধা স্ত্রীর সাথে বাড়িতে সময় কাটাবে কি 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 হবে। তারপর হচ্ছে অনৈতিক রাজাদের মাঝে এটার কথা বলতেছে, আনইকুয়াল লস, অনৈতিক রাজা, আনটু আ স্যাভেজ রেস, অর্থাৎ তাদের যে বর্বর প্রজাগুলা ছিল এই প্রজাদের সাথে। দ্যাট হর্ট অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট, গাড়ি টাকার পাহাড় আর ঘুমাই আর খাওয়াই অন্যদের। অ্যান্ড নো নট মি, এগুলো আসলে আমার জন্য উপযুক্ত নয়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক, আমি থামবো না, আমি ভ্রমণ করব এবং পান করব। লাইফ টু দ্য লিস, জীবনের সবটুকু সুধাটুকু, মানে জীবনের যে সর্বশেষ সুধাটুকু আছে, অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো সে পান করেই যাবে। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সকল সময় আমি উপভোগ করেই চলেছি এবং করেই থাকবো। গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি, এটা অর্থ হচ্ছে ব্যাপকভাবে ভুগেছি, সাফার মানে ভোগা, তো ব্যাপকভাবে ভুগেছি। বোথ উইথ দোজ, তাদের সাথেও। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর, অর্থাৎ যারা ভালোবাসতো আমায় বিভিন্ন একুল ওকুল এখানে সেখানে, অ্যান্ড হোয়েন এবং যখন, থ্রো সাকিডিং ড্রিফটস অ্যান্ড রেনি হাইডেস, ঝড় বৃষ্টির তারা উঠত আকাশে, অর্থাৎ একুল ওকুল এখানে সেখানে যখন যারা আমায় ভালোবাসতো তখন, এবং ঝড় বৃষ্টির মাঝেও যে তারাগুলো আকাশে উঠত। ভেক্সড দ্য ডিম সি, সেই অন্ধকারময় সেই সাগরের মাঝেও। আই অ্যাম বিকাম আ নেম, আমি অনেকবার হয়েছি বিখ্যাত। এই যে আই বিকাম আ নেম, আই বিকাম আ নেম, এখানে নেম অর্থ হচ্ছে বিখ্যাত হওয়া, এটা বোঝাবে কবিতায়। তো ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট, কারণ সর্বদাই ঘুরেছি একটি তৃষ্ণার্ত হৃদয়ে। তিনি যখন যেখানেই গেছেন সবসময় তার মনের একটা আকাঙ্ক্ষা ছিল, একটা তৃষ্ণা ছিল। মাস হ্যাভ আই সিন অ্যান্ড নো, আমি অনেক দেখেছি, আমি জেনেছি। ক্রিটিস অফ ম্যান, এবং বিভিন্ন জনের শহর সম্পর্কে, সে এত বেশি ভ্রমণ করেছে, এত বেশি মানুষকে চিনেছে এবং দেখেছে, এবং এত বেশি শহরের মানুষের সম্পর্কে জানে। অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, অর্থাৎ রাজনীতি, আবহাওয়া, সভাসদ বা সরকার। মাইসেলফ নট লিস্ট, আমাকে করা হয়নি অবমূল্যায়ন, অর্থাৎ তিনি এত জায়গায় ঘুরেছেন তাকে কোথাও কখনো অবমূল্যায়ন করা হয়নি। বাট অনার্ড অফ দ্যাম অল, বরং তাদের মাঝে আমি হয়েছি সম্মানিত। অনার্ড অফ দ্যাম অল। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পেয়ার্স, আমি করেছি আনন্দ যুদ্ধ, অর্থাৎ যুদ্ধ করার আনন্দের মাঝে সে যুদ্ধ করেছে, যুদ্ধ করার মাঝে আমার সমান সমান বীরদের সাথে, অর্থাৎ তার সমমান যে বীরগুলো আছে তাদের সাথে সে যুদ্ধ করেছে এবং খুব আনন্দের সাথে সেই যুদ্ধটাকে উপভোগ করেছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়,
কারণ বহুদূরে সেই ঝড়ো ট্রয়ের যুদ্ধে বাস্ত যুদ্ধের দামামা। আমার এখানে আসলে আজান হচ্ছে, এই জন্য একটু আমি চুপচাপ থাকবো। এর মাঝে আমি কমেন্টগুলো দেখবো, আবার আজান শেষ হলে আমি শুরু করতেছি। অঙ্কগুলো কর কালকের, এলা আমার কর। দরজা লাগে দে, দরজাটা লাগে। ওকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসলে আজান ছিল, এই জন্য আমি একটু চুপচাপ ছিলাম, কারণ আজানের মধ্যে কথা বললে আসলে আপনারা কেউ শুনতে পেতেন না। আমরা পরবর্তীতে আবার শুরু করি। আমরা থেমে গেছিলাম এই লাইনে, মাই সেলফ নট লিস্ট। তো আমাকে করা হয়নি অবমূল্যায়ন, মাই সেলফ নট লেস্ট, মানে তিনি যে যেখানে সেখানে অনেক শহর, তারপর হচ্ছে সরকারের কাছে অনেক জায়গায়, অর্থাৎ রাজনীতি, আবহাওয়া, সংসদ, এসব জায়গায় গিয়েছিল, সেখানে কেউ তাকে অবমূল্যায়ন করেনি। বাট অনার্ড অফ দ্যাম অল, বরং তাদের মাঝে আমি হয়েছি সম্মানিত। তো আবার যারা সামারিটা বলতেছেন, আমি শেষ করে লাইন বাই লাইন শেষ করে আরেকবার বলে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পেয়ার্স, আমি করেছি আনন্দ যুদ্ধ করার মাঝে আমার সমান সমান বীরদের সাথে, অর্থাৎ তিনি যখন যুদ্ধ করে তার যে সমান বিপরীত পাশে তার সমমান একজন বীর থাকে, তখন তিনি যুদ্ধ করেছিল তার আনন্দের সাথে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, কারণ বহুদূরে সেই ঝড়ো ট্রয়ের যুদ্ধে বাস্ত যুদ্ধের দামামা, যে ট্রয় যুদ্ধটা ছিল এখানেও এই ইউলিসিস অংশগ্রহণ করেছিল। আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, আমি যেখানেই গিয়েছি সব জায়গাতেই বিখ্যাত হয়েছি। ইয়েট অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রু, তবুও সব অভিজ্ঞতা সত্ত্বেও নতুন দ্বারের মাঝ দিয়ে। গ্লেমস অ্যান্ড আনট্রাভেলড ওয়ার্ল্ড, অর্থাৎ হচ্ছে ঝলমলে সেই না দেখা পৃথিবীতে, হুজ মার্জিন ফেডস, যার দিগন্ত অল্পভাবে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ফর ইভার অ্যান্ড ফর ইভার হোয়েন আই মুভ, অবিরত আমি করব ভ্রমণ তাতে। হাউ ডাল ইট ইজ টু পজ,
টু মেক অ্যান এন্ড, কিভাবে থামিয়ে দেওয়া যায়, শেষ করা এই ভ্রমণগুলো। টু রাস্ট অ্যান্ড রাবিস্ট, নট টু শাইন ইন ইউজ। যদি কিছু না করা হয় ঘর্ষণ, তবে হারায় তার উজ্জ্বলতা। যদি একটা বিষয় কোনোভাবে চর্চা না করা হয়, তাহলে যেমন আমাদের সে বিষয়টা আস্তে আস্তে মরিচা পড়ে যায়, ঠিক এমন বলা হচ্ছে যে সে যদি ভ্রমণ করার সাথে যুদ্ধটাকে চর্চার মধ্যে না রাখে, তাহলে তার এই যুদ্ধ করার কৌশল সে কি হারায় ফেলবে। এই জন্য বলতেছে যদি কিছু ঘর্ষণ করা না হয়, তাহলে তার উজ্জ্বলতা হারায় ফেলবে। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, জীবন কি কেবল শ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য? লাইফ প্লাইট অন লাইফ, যে জীবন গাদাগাদি করে বেঁচে থাকে। অর্থাৎ এখানে প্রশ্ন করতেছিল যে জীবন কি শুধু বেঁচে থাকার জন্য, যে জীবনে শুধু গাদাগাদি করে বেঁচে থাকা হয়। ওয়ার অল টু লিটিল, অর্থাৎ তাতে রয়েছে সামান্যই উপভোগ্যতা। যদি গাদাগাদি করে ওইভাবে বেঁচে থাকার মতো হয়, তাহলে এখানে শুধু সামান্যতম উপভোগ্যতা আছে। অ্যান্ড অফ ওয়ান টু মি, এমন একটি জীবন আমার কাছে, মানে তার কাছে মনে হয় এটা। তো লিটিল রিমেন্স, খুব কমই পায় মূল্যায়ন। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু সকল কৃতিত্বকে বাঁচিয়ে রাখার জন্য। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, অর্থাৎ ইটার্নাল বলতে আমরা শাশ্বত বুঝি, সনেট 18 পড়ছিলাম ইটার্নাল। তো এই শাশ্বত মানে ভিতর থেকে নীরবতা থাকে। সামথিং মোর, আরও অধিক কিছু। আ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভায়োলেট ওয়ার, ব্রিঙ্গার অফ নিউ থিংস, একজন নতুন জ্ঞান অন্বেষণকারী। অ্যান্ড ভায়োলেট ওয়ার, এবং এটা খুবই তুচ্ছ ব্যাপার। ফর সাম 3 sons টু স্টোর, অর্থাৎ 3 বছর চুপ করে বসে থাকা। আমি যখন সামারিটা পুরোটাই বলি বাংলায়, তখন বলছিল যে সে আর মাত্র 3 বছর বাঁচবে। তো এটাই বলতেছে ফর সাম 3 sons টু স্টোর, অর্থাৎ মাত্র 3টা বছর চুপ করে বসে থাকা। অ্যান্ড হার্ট মাইসেলফ, এবং নিজেকে করা আসলে মোটা বা স্থূল এরকম কিছু বোঝাচ্ছে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এবং এই বৃদ্ধ বয়সে তার যে বৃদ্ধর যে আত্মা, এটা অনেক ধরনের ইচ্ছা পোষণ করে। টু ফ্লো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, অর্থাৎ সিঙ্কিং স্টার হচ্ছে ডুবন্ত যে তারা, অর্থাৎ ডুবন্ত তারার মতো নতুন জ্ঞানকে সবসময় কি জানতে হবে বা অন্বেষণ করতে হবে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, অর্থাৎ ছড়িয়ে যেতে চাই সেই স্থান যা সাধারণ মানুষের চিন্তার বাইরে করে অবস্থান। যে সাধারণ মানুষ যা চিন্তাই করে পারে না, ইউলিসিস সেটাকেও ছাড়িয়ে যেতে চান। দিস ইজ মাই সন মাইন আউন টেলেমেকাস, অর্থাৎ এই তো আমার পুত্র, আমার টেলেমেকাস। টু হুম আই লিভ দ্য স্কেপটার অ্যান্ড দ্য আইলস, যার কাছে আমি ছেড়ে যাব আমার রাজদণ্ড এবং এই রাজত্ব। অর্থাৎ সামারিতে যখন বলি সে তার পুত্রকে তার রাজ্যের ভার দিতে চায়। ওয়াই লাভ ফর মি, যাকে আমি প্রচুর ভালোবাসি। ডিসক্রাইনিং টু ফুলফিল, যার যথেষ্ট রয়েছে জ্ঞান পরিপূর্ণ করতে। দেন দ্য লেবার, এই রাজ্যভার। বাই স্লো প্রুডেন্স টু মেক মিল্ড, অর্থাৎ যার এই রাজ্যভার সম্পর্কে রয়েছে অনেক বিচক্ষণতা, অর্থাৎ সে বিচক্ষণতার সাথে সভ্যের সাথে তার এই রাজ্যভার চালাতে পারবে। আর রাউট পিপল, অর্থাৎ এই যে বর্বর যারা বোকা বা নিয়ম কানুন মানে না এমন জাতিকে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং ধীরে ধীরে সিডিউ দ্যাম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, অর্থাৎ তাদের বানাতে উপযোগী ও সম্পদ হিসাবে। এই যে বর্বর জাতির কথা বলতেছে, অর্থাৎ তার প্রজাদের কথা বলতেছে, টেলেমেকাসকে দায়িত্ব দিচ্ছে তাদেরকে উপযোগী এবং কাজে লাগানোর ক্ষেত্রে তাদেরকে সম্পদ হিসাবে তৈরি করার জন্য। মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্পিহার, সে খুবই আসলে ত্রুটিমুক্ত। আসলে ইউলিসিস বলতেছে যে টেলেমেকাস ত্রুটিমুক্ত এবং পরিপূর্ণভাবে একান্ত একটি কাজেই মনোযোগী। অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেইল, অফ কমন ডিউটিস অর্থাৎ সাধারণ সব কাজকর্মে, ডিসেন্ট নট টু ফেল খুব সুন্দর, তার যে জ্ঞান এটা আসলে ব্যর্থ হবার জন্য নয়, ডিসেন্ট নট টু ফেল। ইন অফিসেস টু টেন্ডারনেস, অর্থাৎ
তার মায়ের প্রতি সে শ্রদ্ধাশীল, অর্থাৎ মায়ের প্রতি দয়া এবং কর্তব্য অ্যান্ড পে সে পরিপূর্ণ করতে পারবে। মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, এবং তাদের যে গৃহদেবতা, তাদের গৃহদেবতার জন্য পূজা ও ভক্তি তার কাছে অনেক বেশি। হোয়েন আই এম গন, আমি যখন চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে করবে তার কাজ, আমি করব আমারটা। অর্থাৎ টেলেমেকাস তার রাজ্যের কাজ করবে এবং ইউলিসিস আই মাইন বলতে বোঝাচ্ছে সে তার ভ্রমণের সাথে সাথে নতুনভাবে যুদ্ধে বা তার নতুনভাবে অ্যাডভেঞ্চার চলতে থাকবে। দেয়ার লাইস দ্য পোর্ট, ওই তো সামনেই বন্দর। এই যে বন্দরে আগে যেতে বলছিল, এখন বলতেছে দেয়ার লাইস দ্য পোর্ট, ওই তো সামনেই বন্দর। দ্য ভাসেল পাওস হার সেল, জাহাজ তার পাল, মানে এই যে পালতোলা যে নৌকাগুলা জাহাজগুলা, তখন তো আর মেশিন চালিত ছিল না, পালতোলা ছিল, তো বলতেছে জাহাজ তার পাল ফুলাচ্ছে বাতাসে। দেয়ার গ্লুম দ্য ডার্ক বোল্ড সিজ, অর্থাৎ রয়েছে অন্ধকারাচ্ছন্ন বিস্তৃত সাগর, অর্থাৎ সূর্য ডুবে গেছে, তাদের সামনে অন্ধকার। তো এখন বলতেছে মাই মেরিনার্স, অর্থাৎ তার যে নাবিক আছে তাদের নাবিকদের বলতেছে মাই মেরিনার্স, আমার নাবিকবৃন্দ, souls that have toiled and wrought and thought with me, সেই সঙ্গী আমার যারা করেছে কঠোর কাজ, অর্থাৎ তার নাবিকদের বলতেছে তোমরা যে আমার সঙ্গী, তোমরা যারা আমার কঠোর কাজ করে দিয়েছ বিভিন্ন ধরনের পরামর্শ আমাকে সব সময়, দ্যাট ইভার উইথ আ ফ্রোলিক ওয়েলকাম টুক, অর্থাৎ সব সময় গ্রহণ করেছিলে একটি সুখকর অভিনন্দন, অর্থাৎ যখনই খুব কষ্ট করে এসব কিছু করছিল তখনই আমার থেকে একটা অভিনন্দন পেয়েছে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজিট, অর্থাৎ দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, এটুকু হচ্ছে অনেক কঠিন বা অনেক আনন্দ ঘন দিন আমার সাথে পার করেছো, অ্যান্ড অপোজিট যাদের ছিল প্রতিবাদী একজন কথাবার্তা। ফ্রি হার্টস ফ্রি ফরহেডস, অর্থাৎ মুক্ত হৃদয় এবং মুক্ত ভাগ্য। ফ্রি হার্টস অ্যান্ড মুক্ত হৃদয়, ফ্রি ফরহেডস মুক্ত ভাগ্য। ইউ অ্যান্ড আই আর ওল্ড, এখন আমি আর আপনারা সবাই বৃদ্ধ। ওকে, দেন হচ্ছে ওল্ড এজ হ্যাড ইয়েট হিজ অনার্ড অ্যান্ড হিজ টয়েল, তার অর্থাৎ যখন বয়স হচ্ছে তাদের সম্মান এবং শ্রম দেওয়ার মানসিকতাও কি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। ওল্ড এজ ডেথ ক্লোজেস অল বাট সামথিং এরার দ্য ইন্ড, মৃত্যু সব বন্ধ করে দিবে তাদের, কিন্তু শেষ হবার পূর্বে কিছু করা দরকার। এ সময় আমাদের যখন মৃত্যু হবে তার পূর্বে আমাদের কিছু করা দরকার। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, অর্থাৎ কিছু মহৎ কাজ এখনো করা যেতে পারে বা এখনো কিছু সময় আছে মৃত্যুর পূর্ব পর্যন্ত। নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রোভ উইথ গডস, অর্থাৎ ঈশ্বরের অপছন্দের পাত্র হবার থেকে ভয় দেখাচ্ছে যে আমরা যদি এখন কিছু না করি তাহলে দেবতারা আমাদের উপর কি অখুশি হবে এবং দেবতা তাদের কাছে অপছন্দের পাত্র হয়ে যাব। দ্য লাইটস বিগেইন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, অর্থাৎ পাথরে পাথরে লণ্ঠনের আলো হচ্ছে প্রতিফলিত। এটা দ্বারা বোঝাচ্ছে তারা যে বন্দরের কাছাকাছি চলে আসছে, তাদের বন্দরের আশেপাশে যে বাড়িঘর সেখানকার লণ্ঠনের আলো বা লাইটের আলো প্রতিফলিত হচ্ছে সাদা পাথরের মধ্যে। দ্য লং ডে ওয়ান্স, দীর্ঘদিন হয়েছে শেষ। দ্য স্লো মুন ক্লাইম্স দ্য ডিপ, আস্তে করে চাঁদ হচ্ছে উদিত, মানে এই যে দীর্ঘ একটা দিন গেল এই দিনটা শেষ হলো, এখন চাঁদ উদিত হচ্ছে, সেটা সাগরের মধ্যে সাগরের পানিতে দেখতে পাচ্ছি। মোয়ান্স রাউন্ড উইথ মেনি ভয়েজেস, বিভিন্ন মানুষের যে কণ্ঠ এটা ভারী হয়ে যাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, আসো হে আমার বন্ধুগণ। দেন ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, তা নতুন পৃথিবীর খোঁজ হয়ে যাবে, এটা অনেক বেশি দেরি নয়। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন ওয়াটার স্মাইট, এখন তাদের দ্বার এটা বাইতে বলতেছে এবং সুন্দর করে সারিতে বসে। দ্য সাউন্ডিং ফিউরোস
অর্থাৎ শব্দের সাথে যাতে তাদের যে যেমন নৌকা বাইস বা এগুলোর সাথে যখন এটা চালনা করা হয় তখন কিন্তু একটা কথার সুর বের করা হয়। এটাই বলতেছে যে শব্দের সাথে সাথে আমাদের সামনে থেকে জলটা কেটে কেটে অন্যদিকে চলে যাবে। ফর মাই পারপাস হোল্ডস, অর্থাৎ আমরা এটা সংকল্প নিব এবং দৃঢ়ভাবে। ওকে, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের সীমানা ছাড়াবো, অ্যান্ড দ্য বাথস, এবং এই গোসলরত অবস্থায়, অর্থাৎ তারা যখন নৌকা জাহাজের দাঁড় টানবে তখন আসলে ঘেমে যাবে, এটার কথা বলা হচ্ছে এই গোসলরত অবস্থায়। অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার আনটিল আই ডাই, অর্থাৎ এই যে পশ্চিম আকাশে পশ্চিমের যে তারাগুলো আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত এরা কি জল জল করতে থাকবে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে পাহাড় সম ঢেউ আমাদের ঘটাবে, যে সমুদ্রের যে ঢেউ বাড়তেছে এই পাহাড় সম মানে একটা বড় পাহাড়ের সমান ঢেউ উঠতেছে, এই পাহাড় সম ঢেউ না তাদের জাহাজ ডুবিয়ে দিয়ে তাদের মৃত্যু এখানেই ঘটিয়ে দেয়। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি হিলস, তো হতে পারে তাতে আমরা পৌঁছে যাব সেই স্বর্গে। অ্যান্ড সি দ্যাট গ্রেট অ্যাকিলিস হুম উই নো, এবং আমাদের সাক্ষাৎ হতে পারে সেই বিখ্যাত বীর অ্যাকিলিজের সাথে, যার সাথে আমাদের দেখা হয়েছিল। দো মাস ইজ টেকেন মাস অ্যাবাইডস অ্যান্ড দো, এবং যদিও অনেক শক্তি গেছে হারিয়ে তবে এখনও আমরা কি অনেক এবং চলে যেতে পারবো। উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইজ ইন ওল্ড ডেজ, তেমন নই আর এখন যেমন ছিলাম যৌবনে, অর্থাৎ তারা যৌবনে যেমনভাবে চলতো কিন্তু এখন সেভাবে নেই। মুভড আর্থ অ্যান্ড হ্যাভেন, করেছি যুদ্ধ মানুষ ও দেবদেবীর সাথে। দ্যাট হুইজ উই আর তখন যেমন ছিলাম আমরা তখনও, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আমরা তখন যেমন ছিলাম আমরা সেই যে তখন। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, অর্থাৎ একই বীরত্বপূর্ণ হৃদয় করেছি ধারণ। মেড ওয়েক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, আজ সময় ও ভাগ্য করে দিয়েছে দুর্বল, মোদের ইচ্ছাটা কিন্তু আসলে সবসময় দৃঢ় থাকবে। তো এই যে লাস্ট যে লাইনটা এখানে, টু স্ট্রাইভ টু সিক অ্যান্ড টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, অর্থাৎ যুদ্ধ করার ইচ্ছা বা তৃষ্ণা, খুঁজতে নতুন কিছু, সবসময় নতুন কিছু খুঁজবো এবং কখনোই আমরা মাথা নোয়াবো না। এটার মিনিংটা অনেক সুন্দর এবং এটা একটা কোটেশনের মতো, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। তো এটার মাধ্যমে আসলে এই লাইনটার মাধ্যমে কবিতাটা শেষ। এই কবিতাটা পড়ার পরে আসলে নিজের প্রত্যেকটা মানুষেরই যারা বুঝবে নিজের জীবনটাকে আরো উজ্জীবিত করতে পারবে, এজন্য এই বিষয়টা অনেক ভালো। তো আমি এখন একটু দেখি আপনাদের কমেন্টগুলো কি অবস্থা।